আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। করোনায় দেশে একদিনে সবচেয়ে বেশি 143 জনের মৃত্যু, আক্রান্তের হার বেড়ে খুলনা, ঢাকা সহ দেশ জুড়ে পরিস্থিতির অবনতি। এক সপ্তাহের কঠোর লকডাউনের প্রথম দিন রাজধানী প্রায় ফাঁকা, বিধিনিষেধ ভাঙায় 650 জন আটক ও 300-র বেশি মামলা। দেশ জুড়ে জনশক্তি ব্যুরোর 53 কেন্দ্রে প্রবাসী শ্রমিকদের ভ্যাকসিন নিবন্ধন শুরু শুক্রবার, মঙ্গলবার থেকে ফাইজারের টিকাদান। আঞ্চলিক ও বিশ্ব শান্তি সুরক্ষায় বাংলাদেশ চীন একসাথে কাজ করবে প্রধানমন্ত্রী আশা, চীনা কমিউনিস্ট পার্টির শতবর্ষে ভিডিও বার্তা। এবং শতবর্ষের গৌরব নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরও বহু দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা, করোনা পরিস্থিতিতে সীমিত আয়োজনে উদযাপন। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে মোবাইল হ্যান্ডসেটের বৈধতা নিশ্চিতে NEIR সিস্টেম উদ্বোধনের খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচার হচ্ছে। শুরুতেই দেশের করোনা পরিস্থিতি। দেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছেন 143 জন। শনাক্তের হারও অনেক বেশি, প্রায় 26%। হাসপাতালগুলোতে শয্যা এবং অক্সিজেন সরবরাহ বাড়ানোর দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। প্রিয় দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন আফরোজা হাসির রিপোর্টে। দেশে করোনা ভাইরাসে গত কিছুদিন ধরেই মৃত্যু বেড়েছে। এর মাঝে এক সপ্তাহের কঠোর লকডাউনের শুরুর দিন সকাল পর্যন্ত 24 ঘন্টায় 143 জনের মৃত্যুতে দেশে মোট মৃত্যু দাঁড়ালো 14,646 জন। 30,055 জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 8,301 জন। আক্রান্তের হার প্রায় 26%। একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছে খুলনা বিভাগে 46 জন। এরপরই ঢাকায় 35, রাজশাহীতে 19, চট্টগ্রামে 15, রংপুরে 10, বরিশালে 8, সিলেটে 7 এবং ময়মনসিংহে 3 জন মারা গেছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের PCR ল্যাবে ভাইরাসের RNA দূষণে নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। অক্সিজেন ও শয্যা সংকটে ক্ষোভ জানিয়ে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীর মৃত্যুর ঘটনায় 3 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা রোগীদের অক্সিজেন সরবরাহ নিশ্চিতে বাগেরহাট 2 আসনের MP শেখ তন্ময়ের উদ্যোগে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। সারা দেশে বিধিনিষেধ কার্যকরে কাজ করছে প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, আনসার ও আইন শৃঙ্খলা বাহিনী। নিষেধাজ্ঞা অমান্যকারীদের জরিমানা সহ আইনি পদক্ষেপ নিচ্ছে ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিবহনের ব্যবস্থা না করায় বিপাকে পড়েছেন সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের গার্মেন্টস শ্রমিকরা। চাকরি বাঁচাতে পায়ে হেঁটে কর্মস্থলে যেতে হয়েছে তাদের। আফরোজা হাসি, চ্যানেল আই। করোনা সংক্রমণ রোধে সারা দেশে 7 দিনের কঠোর লকডাউনের প্রথম দিন রাজধানীতে মানুষের চলাচল একেবারেই কম। অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় রাজধানীতে 27 জনকে বিভিন্ন ধরনের দণ্ড দিয়েছে পুলিশ। পণ্যবাহী এবং জরুরি পরিষেবা ছাড়া সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। প্রিয় দর্শক, আমার সহকর্মী শাকির আদনান এই মুহূর্তে যাত্রাবাড়িতে আছেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকির, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আপনি তো আজকে সারাদিনই প্রায় রাজধানীর বিভিন্ন জায়গায় লকডাউনের প্রথম দিনটা পর্যবেক্ষণ করেছেন, এই মুহূর্তে যাত্রাবাড়িতে আছেন। আমাদেরকে বলবেন যে এই কঠোর লকডাউনের চিত্র এখন আপনি কেমন দেখছেন? সাইদুর, ধন্যবাদ আপনাকে। আসলে এই যে যাত্রাবাড়ি যে পয়েন্টটা, আসলে আপনি জানেন যে যাত্রাবাড়ি যে পয়েন্টটা, এখান থেকে ঢাকার বাইরে যাতায়াত করে বড় গাড়িগুলো, তো
সকাল থেকে আপনারা জানেন 7 দিনের যে লকডাউন শুরু হয়েছে, ভোর থেকে 7 দিনের এই করোনা ভাইরাসের যে সংক্রমণ বেড়ে যাওয়া এবং মৃত্যু বেড়ে যাওয়ার কারণে এই যে এটাকে রোধ করার জন্য সরকার যে বিধিনিষেধ আরোপ করেছেন। তো আমরা প্রথমে একটি জিনিস বলতে চাই যে আপনারা জানেন যে সরকারি বেসরকারি অফিসের পাশাপাশি দোকানপাট বন্ধ এবং কোনো ইঞ্জিন চালিত যানবাহন চলাচল করা যাবে না, সেটি আমরা সেই নিষেধাজ্ঞা আমরা জেনেছি। তবে আমরা দেখেছি কিছুক্ষণ আগেও আমরা যখন তেজগাঁ থেকে আমরা যখন আসছিলাম এই যাত্রাবাড়ির পথে, তখন আমরা অনেক জায়গায় দেখেছি যে মোটরসাইকেল চলছে এবং সেই মোটরসাইকেলে 2 জন করে যাতায়াত করছেন এবং রিক্সার কথা বলা হয়েছে যে রিক্সা চলতে পারবে, তবে সেই রিক্সা আমরা দেখেছি যে 2 জন করে যাচ্ছেন, 3 জন করে যাচ্ছেন, এমনও আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি কিন্তু আসলে সেখানে মানা হচ্ছে না। এবং আপনারা ভ্যানে দেখতে পাচ্ছেন এই পাশে একটি ভ্যানে যাচ্ছেন 2 জন, সেটি কিন্তু দূরত্ব বজায় রেখে যাচ্ছেন না। আপনারা তো আসলে ছবি কথা বলছে, ভিডিওই কথা বলছে যে আসলে অনেকেই এ বিষয়ে সচেতন না। এই যে রিক্সার যে বিষয়টি বলা হচ্ছে, রিক্সা চলাচল করতে পারবে, তবে সেই রিক্সায় যে আপনারা দেখতে যে প্রচুর রিক্সার কিন্তু সংখ্যা রয়েছে সারা রাজধানী জুড়ে। এবং আপনারা একটা বিষয় জানেন যে আজকে সারাদিন ধরেই কিন্তু প্রথম লকডাউনে, কঠোর লকডাউনে কিন্তু পুলিশ যে বিষয়গুলো বলেছিল যে মানে বিনা প্রয়োজনে ঘরে বাইরে বের হওয়া যাবে না এবং জরিমানা করা হবে, এবং সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রায় 500-র মতো মানুষকে আটক করা হয়েছে, মামলা হয়েছে এর মধ্যে কিছু মানুষকে, এবং যানবাহনকেও আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এবং তারা পুলিশ কিন্তু বারবারই বলছে, আইনশৃঙ্খলা বাহিনী, যে এই লকডাউনকে আসলে এই মানুষকে যাতে এই সচেতন করা যায় তার জন্য আসলে যে যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেটাই নেবেন, এবং মামলার সংখ্যা যদি বাড়াতে হয় বা মানুষকে যদি আরও সচেতন করতে হয় সেই বিষয়ে সব ধরনের পদক্ষেপ নেবেন। তো আসলে মানুষকে দেখেছে যে আসলে পণ্যবাহী যেসব যানবাহন চলাচল করছে সেগুলো চলাচল করছে, পাশাপাশি গণমাধ্যমে গাড়ি রয়েছে, পাশাপাশি গার্মেন্টসের গাড়ি দেখেছি আমরা, এবং গার্মেন্টসের গাড়ি যখন আসছে কোথাও প্রবেশ করছে বা বের হচ্ছে তখন তাদের জিজ্ঞাসা করা হচ্ছে গার্মেন্টস শ্রমিকদের যে আসলে আইডি কার্ড দেখে তারা আসলে ঠিক কথা বলছে কিনা, এবং বাসে যে স্টিকার লাগানো থাকে সেই বিষয়গুলো নিশ্চিত হয়ে তারা ছাড়ছে, এবং কেউ যাতে বাইরে বিনা প্রয়োজনে বের না হন সেই বিষয়টি সর্বোচ্চ চেষ্টা দিয়ে তারা দেখছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায়। তো সব কিছু মিলিয়ে আসলে এই লকডাউনকে সার্থক করার জন্য পুলিশ আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মানুষকে সচেতন হতে হবে বলেও আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্মরত আছেন তারা বলছেন। সাইদুর, আদনান, আপনাকে অনেক ধন্যবাদ যাত্রাবাড়ি থেকে সরাসরি যুক্ত হয়ে আমাদেরকে আজকে লকডাউনের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। আর আপনি নিরাপদে থাকবেন। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কঠোর লকডাউনের প্রথম দিনে রাজধানী ছিল অনেকটাই ফাঁকা। জরুরি প্রয়োজনে কিছু মানুষ রাস্তায় বেরিয়েছেন, বাহন ছিল ব্যক্তিগত গাড়ি এবং রিক্সা। লকডাউন বাস্তবায়নে রাজধানীতে সারা দিন ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনীর টহল। বিধিনিষেধ ভাঙায় প্রায় 6.5 জনকে আটক করে 100 বেশি মানুষকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বাকিটা জানাচ্ছেন পরাগ আজিম। লকডাউনের প্রথম দিন রাজধানীর সার্বিক চিত্র এমনই। তবে প্রধান সড়কগুলোতে পুলিশের তল্লাশির সময় রাস্তায় ব্যারিকেড থাকায় মাঝে মধ্যে এমন যানজটও দেখা গেছে। জিজ্ঞাসাবাদের সময় কোনো কারণ দেখাতে না পারলে জরিমানা গুনতে হয়েছে যান চালককে। প্রাইভেট কার সহ 300-র বেশি যানবাহনকে মামলা দিয়েছে পুলিশ। অযথা বের হয়ে আটকও হয়েছেন অনেক। এবং প্রথম থেকেই আমরা যানবাহনের দিকে খেয়াল করছি যে আনঅথরাইজ আমাদের সরকারি বিধিনিষেধের বাইরে কোনো যানবাহন চলাচল করছে কিনা, লোকজন অহেতুক ঘোরাফেরা বা অন্য কৌতূহলবশত বা অন্য যে কোনো কারণে জরুরি প্রয়োজনের বাইরে কেউ বেরিয়েছে কিনা। এ পর্যন্ত আমাদের উত্তরা ডিভিশনে 41 জন আটক হয়েছে, জরিমানা হয়েছে 9 জনের, আর যানবাহনের উপরও জরিমানা হয়েছে অলরেডি 20টা হয়ে গেছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে তেজগাঁও এলাকায় শুরু হয়েছে পুলিশের কনভয় পেট্রোলিং। এত কিছুর মধ্যেও চিকিৎসা বা জরুরি প্রয়োজনে কিছু মানুষ বের হয়েছে রাস্তায়। মেডিকেল আসছিলাম, হ্যাঁ ডাক্তার দেখাইছে। আমি আসছিলাম আমার বাচ্চার চর্মরোগ হাতের মধ্যে, তো ডাক্তারে গত বৃহস্পতিবার দেখাইছিলাম, ঠিক আছে, এখন ওষুধ শেষ হয়ে গেছে। আমার আঙ্কেল অপারেশন করছে। রাজধানীর খোলা বাজার আর কিছু খাবারের দোকানে স্বাস্থ্যবিধি পুরোপুরি মানা হচ্ছে না। এবারের লকডাউনে সেনাবাহিনীর টহল চোখে পড়ার মতো। মানুষকে স্বাস্থ্যবিধি এবং লকডাউন মানাতে প্রচারও চালাচ্ছেন তারা। জনসাধারণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি যাতে করে সবাই এই করোনা ভাইরাসের বিস্তার সংক্রমণের ক্ষেত্রে সবাই ব্যক্তিগত যে স্বাস্থ্য সুরক্ষা সেটাকে বজায় রাখেন, এবং পাশাপাশি যাতে করে আমরা আমাদের অতি প্রয়োজন ছাড়া যদি ঘর থেকে যদি কেউ না বের হয় সেটার জন্য সবাইকে আমরা প্রচারণা চালাচ্ছি। এবং যদি জরুরি প্রয়োজনে যদি কেউ ঘর থেকে বের হন, যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষার আর যে নিয়মকানুন আছে সেটা যাতে করে সবাই অনুসরণ করেন, এটার জন্য আমরা সবাইকে প্রচারণা চালাচ্ছি। সব মিলিয়ে প্রথম দিন একটু কড়াকড়ি লকডাউনই দেখেছেন
রাজধানীবাসী। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। করোনা ভ্যাকসিনের জন্য প্রবাসী শ্রমিকরা শুক্রবার থেকে সারা দেশের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর 53টি কেন্দ্রে রেজিস্ট্রেশন নিবন্ধন করতে পারবেন। এই জন্য শুক্রবার সকাল 9টা থেকে দেশের বিএমইটি কেন্দ্রগুলো খোলা থাকবে। তালিকাভুক্তরা মঙ্গলবার থেকে ঢাকার 7টি হাসপাতালে ফাইজারের টিকা পাবেন। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। বৃহস্পতিবার রাজধানীর 7টি হাসপাতালে প্রবাসী শ্রমিকদের ফাইজারের টিকা দেওয়ার প্রথম দিন। তবে প্রবাসী শ্রমিকদের ভ্যাকসিন পেতে নিবন্ধন তালিকা চূড়ান্ত না হওয়ায় মাত্র 2টি হাসপাতালে শুরু হয় ভ্যাকসিন দেওয়ার কাজ। অ্যাপসের মাধ্যমে সকাল থেকে চেষ্টা করতেছি, কিন্তু আমার অ্যাপস কাজ করে না। আমরা সব হসপিটালে যাইতেছি, কোনো হসপিটালে আমাদেরকে টিকার ব্যবস্থা করতেছে না। কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মিলিয়ে মাত্র 300 জন শ্রমিকদের ফাইজারের টিকা দেবার তালিকায় নাম যায়। ওই তালিকায় নিজেদের নাম না থাকায় কুর্মিটোলা হাসপাতালে গিয়ে বিক্ষোভ করেন প্রবাসী শ্রমিকেরা। কুর্মিটোলা হাসপাতালে প্রবাসী শ্রমিকদের টিকাদান কাজের উদ্বোধন আয়োজনে আসা প্রবাসী কল্যাণ মন্ত্রী শ্রমিকদের তোপের মুখে পড়েন। আপনাদেরকে 2-3-4 দিন আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে, বাট ধৈর্য ধরার মধ্যে আমি যেটা বলবো, প্রাথমিক কাজ যেটা আমি বলেছি যে রেজিস্ট্রেশন প্রসেসটা আপনারা এটা করে নিলে সবচেয়ে ভালো হয়। টিকা নিলেই হবে না, টিকার জন্য আপনার একটা সার্টিফিকেট পাইতে হবে। সেই সার্টিফিকেটের মধ্যে কিউআর কোড থাকতে হবে। আপনারা আমাদেরকে সময় দেন কয়েকটা দিন, আপনাদের জন্য আমরা কাজ করছি। আপনারা অধৈর্য হবেন না, অধৈর্য হলে টিকা পাওয়া যাবে না। বিএমইটি রেজিস্ট্রেশনের পর সোমবার থেকে ভ্যাকসিন পেতে আমি প্রবাসী বা সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন শ্রমিকরা। 1 জানুয়ারি 2021 থেকে যারা রেজিস্ট্রেশন করেছেন তাদের লাগবে না। এর পূর্বে যাদের রেজিস্ট্রেশন আছে, যাদের পাসপোর্ট পরিবর্তন হয়েছে, পুরনো কর্মী, তাদেরকে আগামীকাল সকাল 9টা থেকে 54টি জায়গায় রেজিস্ট্রেশন করা যাবে। নিবন্ধনের পরই ফাইজার বা সিনোফার্মে টিকা নিতে পারবেন তারা। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। আঞ্চলিক ও বিশ্ব শান্তি, সুরক্ষা এবং উন্নয়নের জন্য বাংলাদেশ, চীন একসাথে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনা কমিউনিস্ট পার্টি শতবর্ষে পাঠানো ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী কোভিড মোকাবেলায় চীনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। ভিডিও বার্তায় বাংলাদেশ আওয়ামী লীগ ও কমিউনিস্ট পার্টির মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। Bangladesh considers China as a trusted partner for its socio-economic development. We acknowledge with a due appreciation the cooperation and assistance by China during COVID-19 pandemic. We would like to explore more avenues to take Bangladesh-China strategic partnership to new heights and also work together to address the regional and global issues for peace, security, stability and development. শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী কথা বলছিলেন। শতবর্ষ উদযাপন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে উদযাপনে সবাইকে শতবর্ষের শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য। বিশিষ্ট জনেরা বলছেন, বাঙালির মুক্তচিন্তা, সমাজ পরিবর্তন ও সংগ্রামী চেতনার বিকাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদান ঐতিহাসিক। গৌরবের ঐতিহ্য নিয়ে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠকে আরও এগিয়ে যেতে হবে। মিথিলা নাজনীর রিপোর্ট। বাঙালি জাতিকে নানাভাবে দমিয়ে রাখার চেষ্টা করে ব্রিটিশ শাসকরা। তবে এর মাঝেও যারা শিক্ষার আলোয় আলোকিত হওয়ার স্বপ্ন দেখে, তাদের হাত ধরেই নানা প্রতিকূলতা পেরিয়ে প্রতিষ্ঠা পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ছিল মূলত বঙ্গভঙ্গ রদের ফল। 1913 সালে গঠন করা নাথান কমিশনের ইতিবাচক ফলে 1921 সালের 1 জুলাই প্রতিষ্ঠা পায় ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর থেকে এই ভূখণ্ডের সমাজ সংস্কৃতিতে নতুন প্রাণের সঞ্চার হয়। ভাষা আন্দোলন, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান আর স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের রয়েছে অগ্রণী ভূমিকা। 1971 সালে মুক্তিযুদ্ধের সূচনায় স্বাধীন বাংলার পতাকা ওড়ানোর সাহসী পদক্ষেপ নিয়েছিলেন এই বিশ্ববিদ্যালয়ের সাহসী তরুণরা। এছাড়া 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে মূল ভূমিকা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠার সময় 3টি ছাত্র হল থাকলেও বর্তমানে শিক্ষার্থীদের হলের সংখ্যা 20টির মতো। বেড়েছে বিভাগ এবং অনুষদের সংখ্যাও। স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শতবর্ষের কর্মসূচির সূচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সকল সহকর্মী শিক্ষক
কর্মকর্তা কর্মচারী, বিশ্ববিদ্যালয় পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং দেশ বিদেশে এই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ যারা যেখানে আছেন সকলকে অভিনন্দন। প্রতিষ্ঠাবার্ষিকীর অনলাইন আলোচনা সভায় মূল বক্তা প্রাক্তন ছাত্র, লেখক, কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার শিক্ষা জীবনের 5টি বছর কেটেছে 50-এর দশকে। এই জীবনের আনন্দ মধুর বেদনাময় স্মৃতিগুলা এখনো ভুলতে পারি না। শতবর্ষের গৌরব ধারণ করে আরো বহুদূর এগিয়ে যাওয়ার আশার কথা জানান বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা। এমনটি আসলে কারো কল্পনায় ছিল না যে শিক্ষার্থীবিহীন ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতবর্ষ উদযাপন করতে হবে। করোনার কারণে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে থাকলেও শিক্ষার্থীদের প্রত্যাশা দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং প্রাণচাঞ্চল্য ফিরে আসবে প্রিয় ক্যাম্পাসে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। আমার হাতে আরো খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। টানা বর্ষণে চট্টগ্রামে জলাবদ্ধতায় নগরবাসীর ভোগান্তি। পাহাড়ি ঢলে নলিতা বাড়িতে বাঁধ ভেঙে 1,500 পরিবার পানিবন্দী। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। রাজধানী গুলশানে হলি আর্টিজান হামলার পর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে বলছে পুলিশ। ওই হামলায় 5 বছরের নিহতদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, হলি আর্টিজান হামলা ছিল অসাম্প্রদায়িক চেতনার উপর আক্রমণ। দেখুন শহীদুল্লাহ রাজুর রিপোর্টটি। 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের হলি আর্টিজানে জঙ্গি হামলার পর কেটে গেছে 5 বছর। এর মাঝে জঙ্গিবাদ রোধে অনেক তৎপরতা চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হলি আর্টিজানে হামলার 5 বছর পূর্তিতে নিহতদের স্মরণ করে জঙ্গিবাদ কঠোরভাবে দমন করা হচ্ছে বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। আইন শৃঙ্খলা বাহিনীর এরকম কঠোর ভূমিকার কারণে আমাদের এই জঙ্গি তৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে আছে। হামলা করার জন্য যে ধরনের অস্ত্রশস্ত্র তৈরি করা দরকার, বোমা তৈরি করার দরকার, সেটির জন্য একেবারে খুব স্পেশালাইজড প্রশিক্ষণ দরকার। সে ধরনের প্রশিক্ষিত কোনো মানুষ তাদের হাতে আপাতত নাই। ফলে বড় ধরনের কোনো হামলার আপাতত কোনো আশঙ্কা আছে এটা আমরা মনে করি না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনলাইন ব্রিফিংয়ে বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। 2016 সালের এই দিনে গুলশান হলি আর্টিজান বেকারিতে হামলার ঘটনা মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনার বিরুদ্ধে উগ্রবাদীদের তৈরি একটা দুষ্ট খত। ইতিমধ্যে সাম্প্রদায়িকতার বিষ দাঁত ভেঙে দেয়া হলেও এ অপশক্তি একেবারে নির্মূল হয়েছে বা নিষ্ক্রিয় হয়েছে সেটা বলা যাবে না। 2016 সালের 1 জুলাই রাতে জঙ্গি হামলায় 17 জন বিদেশি সহ 22 জন নিহত হন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। টানা বর্ষণে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরীর বেশিরভাগ নিচু এলাকা পানিতে ডুবে গেছে। বদ্দারহাটের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাসভবন সহ চকবাজার, বাকুলিয়া, 2 নম্বর গেট, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল, আগ্রাবাদ সিডি আবাসিক, ডিসি রোড, ফিরিঙ্গি বাজার এলাকায় কোমর পর্যন্ত পানি উঠে যায়। একদিকে করোনার ভয়াবহতা, অন্যদিকে জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েছেন চট্টগ্রামবাসী। তবে আগামী 3 দিনের মধ্যে বৃষ্টি কমতে পারে বলে জানিয়েছেন পতেঙ্গা আবহাওয়া অফিস। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের নলিতাবাড়ি উপজেলার ভোগাই নদীর 5টি অংশে বাঁধ ভেঙে প্রায় 1,500 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছেন, ভোগাই এবং চেল্লাখালী নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি ঢলে নয়াবিল ইউনিয়নে ভোগাই নদী 3টি স্থানে এবং পৌর শহরের গড়কান্দা ও নিচপাড়া এলাকার শহর রক্ষা বাঁধের 600 মিটার নিচে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে গড়কান্দা, নিচপাড়া এবং শিলপাড়া এলাকায় প্রায় 1,500 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ঝিনাইগাতি উপজেলায়ও 20টি গ্রাম প্লাবিত হয়েছে। রাঙামাটিতে বিরল প্রজাতির একটি লজ্জাবতী বানর ছানা উদ্ধার করা হয়েছে। রাঙামাটি বেতার কেন্দ্রের পাশের ঝোপ থেকে বানরের বাচ্চাটি আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হুমকির মুখে থাকা প্রজাতির বানরটি বন বিভাগের কাছে হস্তান্তর করেন বেতারের কর্মকর্তারা।
বানর ছানাটিকে প্রাণী সম্পদ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। প্রিয় দর্শক, আন্তর্জাতিক অঙ্গনে এখন আপনাদের নিয়ে যাচ্ছি চীনে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ বার্ষিকী উদযাপন করছে। সামরিক বিমানে ফ্লাই পাস্ট, তোপধ্বনি ও দেশাত্মবোধক গানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। বিশেষ দিনটিকে উপলক্ষে বৃহস্পতিবার রাজধানী বেইজিংয়ে তিয়ানআনমেন স্কোয়ারে ৭০,০০০ লোকের উপস্থিতিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভাষণে তিনি চীনের জনগণ যে নতুন পৃথিবী গড়ে তুলেছে তার প্রশংসা করেন। টেলিভিশনে সম্প্রচারিত বক্তৃতায় জিনপিং চীনের সামরিক বাহিনীকে বিশ্বমানের করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। প্রিয় দর্শক, এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। মোবাইল হ্যান্ডসেটের বৈধতা নিশ্চিত করতে NEIR সিস্টেম চালু করল বিটিআরসি। পরীক্ষামূলকভাবে ৩ মাসের জন্য এই কার্যক্রম শুরু হচ্ছে। এ সময়ের মধ্যে অবৈধ হ্যান্ডসেট সচল থাকলেও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিটিআরসি। বাকিটা জানাচ্ছেন সুলতানা হিমু। NEIR ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার এই প্রযুক্তির মাধ্যমে অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করার উদ্যোগ নিয়েছে সরকার। ১ জুলাই থেকে ৩ মাস বর্তমানে ব্যবহৃত সব হ্যান্ডসেটকে স্বয়ংক্রিয়ভাবে এই প্রযুক্তিতে যুক্ত করে বৈধতা যাচাই করা হবে। এজন্য neir.btrc.gov.bd তে গিয়ে গ্রাহকদের প্রয়োজনীয় তথ্য দিয়ে হ্যান্ডসেট নিবন্ধন করতে হবে। মোবাইল ফোন অপারেটরদের SMS এর মাধ্যমেও নিবন্ধন করা যাবে। পরীক্ষামূলক সময়ের মধ্যে আমরা কোনো হার্ড লাইনে আমরা যাব না। যত রকমের ত্রুটি বিচ্যুতি হোক না কেন, আমরা গ্রাহকদেরকে কোনোভাবেই আমরা কষ্ট দিতে চাই না। তাদেরকে একটা কারেক্টিভ মেজার্স নেওয়ার জন্য আমরা সুযোগ দেব। আর পাশাপাশি এই যে এই পদ্ধতিটা চালু করার জন্য একটা ট্রায়াল এখানে আমরা পেয়ে যাব, যেটা আমাদের সংশ্লিষ্ট সকলেই সেটি জানতে পারবেন, বুঝতে পারবেন। এসব ক্ষেত্রে যাতে গ্রাহকদের ভোগান্তি না হয় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশ দেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। কোনো অবস্থাতে আমরা জনগণের কোনো অসুবিধা সৃষ্টি হোক সেইটি আমরা চাই না। এই ডেটাবেসটি না থাকার ফলে এই দুর্বলতার ফাঁক দিয়ে যারা অপরাধ করছে, যারা অবৈধ সেট তৈরি করছে বা উৎপাদন করছে কিংবা আমদানি করছে, সেই কর্মকাণ্ডগুলো যেন বন্ধ করা যায়। কোনো ব্যক্তি বিদেশ থেকে 2টি হ্যান্ডসেট বিনা শুল্কে এবং সর্বোচ্চ 6টি শুল্ক প্রদান করে আনতে পারবেন। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবারে কৃষি সংবাদ। খাগড়াছড়িতে জৈব পদ্ধতিতে আম উৎপাদন শুরু হয়েছে। সম্পূর্ণ রাসায়নিক কীটনাশকের প্রভাব মুক্ত আম খাওয়ানো এবং জীববৈচিত্র্য ও পরিবেশ প্রকৃতি সুরক্ষায় কাজ করছে নিরাপদ কৃষি বলয়। খাগড়াছড়ি থেকে আজহার হীরার পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে দেখুন সুদীপ্তা মাহমুদের রিপোর্টটি। খাগড়াছড়িতে প্রথমবারের মতো আম বাগানে প্রাকৃতিক উপাদানে তৈরি কীট ও বালাইনাশক প্রয়োগ করা হয়েছে। ভোক্তাদের কাছে নিরাপদ আম পৌঁছে দিতেই নিরাপদ কৃষি বলয়ের এই উদ্যোগ। পুরুষ পোকা আকৃষ্ট হয়ে এখানে আসবে এবং এই বক্সে এসে সে পুরুষ পোকা কিন্তু মারা যাবে। তো এভাবে পুরুষ পোকাকে দমন করার মাধ্যমে আমরা কিন্তু পোকার বংশ বিস্তারকে কমিয়ে রাখতে চাচ্ছি। আরও 2-3 প্রকারে আমরা বিশেষ করে যেমন জৈব বালাইনাশক আমরা ব্যবহার করেছি। উৎপাদনের কোনো প্রক্রিয়া কিন্তু আমরা কোনো গ্রোথ হরমোন বা অন্য ধরনের কেমিক্যাল কিন্তু আমরা স্প্রে করিনি। আমে মুকুল আসার পর থেকে কয়েকটি ধাপে রাসায়নিক কেমিক্যালের বিকল্প হিসেবে নিম, গুলঞ্চ, লেন্টোনা, হলুদ সহ বিভিন্ন ঔষধি গাছের রস দিয়ে তৈরি করা হয়েছে জৈব কীট ও বালাইনাশক। বাগানে বিষ প্রয়োগ করিনি, আমরা সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আমাদের এই বাগান পরিচর্যা করে আসছি। পদ্মগ্রুস, নিম পাতা, হলুদ 3টা মিশাইয়া অন্যান্য গাছের পাতা আরো পাতা মিলাইয়া ঔষধ জাল দিছি। জাল দিয়া আমরা সমস্ত গাছে স্প্রে করছি। এই উদ্যোগ ছড়িয়ে দিতে উৎসাহ যোগাচ্ছে পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র। এই জৈব পদ্ধতিতে উৎপাদিত কৃষি পণ্যের
উৎপাদন খরচ একটু বেশি হওয়াতে পণ্য মূল্য একটু বেশি হয়, ফলে এইটির জন্য একটি নির্দিষ্ট মার্কেট বাজার দরকার হয়। দলবদ্ধভাবে যদি কয়েকজনে মিলে জৈব পদ্ধতিতে কৃষি পণ্য উৎপাদন করেন, তখন কিন্তু যারা এই পণ্যটিকে বাজারজাত করবেন তাদের কিন্তু এটি করাটা অনেক সহজ হয়ে যাবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। প্রিয় দর্শক, বছর ঘুরে বাংলার প্রকৃতিতে আবার এসেছে বর্ষাকাল। বর্ষার অবিরাম জলধারায় সিক্ত হয়ে প্রকৃতি সেজেছে নতুন রূপে, নতুন সবুজের সমারোহে ভরে উঠেছে চারদিক। দেখুন বাংলার বর্ষাকাল নিয়ে শামীম আহমেদের একটি ডেস্ক রিপোর্ট। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের পর বৃষ্টির স্নিগ্ধতা নিয়ে বাংলার প্রকৃতিতে এসেছে বর্ষা। তপ্ত গ্রীষ্মের পর বর্ষাকালে প্রকৃতি ফিরে পায় সজীবতা। বাংলা বছরের আষাঢ় ও শ্রাবণ মাস মিলে চলে ধরণীকে সিক্ত ও প্রশান্ত করার এই আয়োজন। এ সময় প্রকৃতি অপরূপ সাজ ধারণ করে, সবুজে সবুজে ভরে যায় চারপাশ। বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতি আর বন্যপ্রাণীরাও হয়ে ওঠে প্রাণবন্ত। একই সাথে বৃষ্টিস্নাত শাপলা, পদ্ম, কদম, কামিনী, জুই ও কেয়া ফুলের আগমনে প্রকৃতি হয়ে ওঠে রঙিন। এই সময় আনারস, পেয়ারা, আমড়া আর ডেউয়া ফলের সুবাস ছড়িয়ে পড়ে চারদিকে। কখনো ইলশেগুড়ি, আবার কখনো রিমঝিম বৃষ্টিতে কানায় কানায় ভরে ওঠে পুকুর ও নদীনালা। বিভিন্ন জলাশয়ে দেখা যায় মিঠা পানির মাছের সমারোহ। প্রকৃতিতে নতুন প্রাণের সঞ্চার ঘটে এই ঋতুতেই। তাই জরাজীর্ণ প্রকৃতিকে ধুয়ে মুছে বর্ষার সিক্ততায় শুদ্ধ হোক সকল প্রাণ। শামীম আহমেদ, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, বাংলার বর্ষাকাল নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত 11:30 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। এবারে ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। একই সাথে ৮৮টি স্যাটেলাইটকে গন্তব্যে পৌঁছে দিতে বুধবার মহাকাশে পাড়ি জমিয়েছে মার্কিন প্রতিষ্ঠান স্পেস এক্স এর রকেট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে বুধবার যাত্রা করে ফ্যালকন 9 রকেটটি। স্পেস এক্স বলছে এভাবে এতগুলো স্যাটেলাইট মহাকাশে নেওয়াটা অনেক বেশি সাশ্রয়ী, তাই এই প্রজেক্টের নাম রাইট শেয়ার। ৮৮টি স্যাটেলাইটের মধ্যে আছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও ভূ গবেষণা প্রতিষ্ঠান ICI এর স্যাটেলাইট। স্পেস এক্স বলছে ফ্যালকন 9 রকেটটি বারবার ব্যবহারযোগ্য, তাই মহাকাশ যাত্রার খরচও কমে আসবে। এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। বাংলাদেশে ভ্যাট নিবন্ধন করেছে মাইক্রোসফট। সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে নিবন্ধন নেয়া এই টেক জায়ান্টের বাংলাদেশি ভ্যাট এজেন্ট পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটস। ঢাকা দক্ষিণের অধীনে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের আওতাধীন সেগুনবাগিচা বিভাগীয় দফতরের অধীনে মূসক নিবন্ধন দেওয়া হয়। সিঙ্গাপুরে মাইক্রোসফটের ঠিকানায় 182 সিসিল স্ট্রিট, 13-1 ফ্রেজার্স টাওয়ার। সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড জানায় মাইক্রোসফটের স্থানীয় ভ্যাট এজেন্ট পোদ্দার অ্যান্ড অ্যাসোসিয়েটের বাংলাদেশ অফিসের ঠিকানা 6A1 সেগুনবাগিচা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেলের সঙ্গে, ফিরছি একটু পরে আরো খবর নিয়ে। আবারও অশোক লেল্যান্ড ইফাত অটোস বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য টাইগারদের অনুশীলন, দলের সাথে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। আরো খবর নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। ৭১ বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হলেও দেশে এখন চলছে সাইবার যুদ্ধ। ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা সোচ্চার হয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে দুর্বার প্ল্যাটফর্মের
আমাদের মুজিব ও আমাদের কাছে চিঠি, মুজিবের কাছে চিঠি ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাইবার প্ল্যাটফর্মে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি। মুজিব বর্ষে জাতির পিতাকে জানার প্রসার আয়োজিত ক্যাম্পেইনে শিশু কিশোররা 814টি রচনা এবং 361টি চিঠি লেখেন। আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করে স্কুল ও কলেজ পর্যায়ে বঙ্গবন্ধু রচিত বইগুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করারও দাবি জানান আইসিটি প্রতিমন্ত্রী। এবারে ইভেলি খেলার খবর। প্রিয় দর্শক, এখনকার খেলার খবরে রয়েছে দুটো জনপ্রিয়